সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির বৈঠক কিছুক্ষণের মধ্যেই। ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদনের শুনানি আজ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির বৈঠক কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর 12টায় এই বৈঠক হবার কথা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা বৈঠকে অংশ নেবেন। বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কি তাও জানার চেষ্টা করবে বিএনপি। সেই সাথে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন বিএনপি নেতারা। সংস্কার ইস্যুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে কাল বিএনপি বৈঠক করবে বলেও জানা গেছে। দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। সরাসরি কথা বলছি তার সাথে। জাহাঙ্গীর, বৈঠকই শুরু হয়েছে, এ বিষয়ে কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে জানতে পেরেছেন কি আপনি? আমাদেরকে জানাবেন। রেখা, বৈঠকটি এখনো শুরু হয়নি, তবে বিএনপির যে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবেন, তাদের প্রতিনিধি দলের কয়েকজন ইতিমধ্যেই যমুনায় প্রবেশ করেছেন। তাদের মধ্যে আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এবং ইকবাল হাসান মাহমুদ টুকু। আর কিছুক্ষণের মধ্যেই আমরা যেটা জানতে পেরেছি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যমুনায় প্রবেশ করবেন এবং তারপরই মূলত বৈঠকটি অনুষ্ঠিত হবে। আজকে আপনারা জানেন যে বিএনপি দীর্ঘদিন বেশ কিছুদিন ধরেই আপনারা যে দাবিটি তুলেছে যে নির্বাচনটা আসলে কবে নাগাদ হবে বা কোন মাসে হবে সেই বিষয়ে একটা স্পষ্ট রোডম্যাপ তারা চায়। সে বিষয়ে মূলত কথা বলতে প্রধান উপদেষ্টার সাথে আজকে তারা বৈঠক করবেন এবং সেই বৈঠকে তারা নির্বাচন কবে হতে পারে, কোন মাসে হতে পারে বা কবে দিনক্ষণ কবে হতে পারে, নির্বাচনের প্রতিবন্ধকতা কী কী রয়েছে এবং আরও নির্বাচনকে কীভাবে অবাধ, গ্রহণযোগ্য, সুষ্ঠু করা যায় সেই সব বিষয়ে আলোচনা হতে পারে। আর আপনি জানেন যে একটি সংস্কার প্রক্রিয়া চলছে এবং রাজনৈতিক দলগুলো তাদের মতামত জমা দিচ্ছে এবং সেই সংস্কারগুলো কোন কোন সংস্কার দ্রুত করে সেগুলো আপনার যা নির্বাচনে যাওয়া উচিত সে বিষয়ে কথা বলবেন প্রধান উপদেষ্টার সাথে বিএনপির নেতারা। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বহনকারী গাড়িটি ইতিমধ্যেই যমুনায় প্রবেশ করতে যাচ্ছে। তিনি যমুনার সামনে এসে পৌঁছেছেন। আর কিছুক্ষণ পরেই বৈঠকটি অনুষ্ঠিত হবে, যেটা দিয়ে আমরা বলছিলাম যে সংস্কার যেটা প্রক্রিয়া যেটা চলছে সেটি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রাজনৈতিক দলগুলো যদি বৃহৎ সংস্কার চায় তাহলে নির্বাচন জুনের মধ্যে হবে, কম সংস্কার ছিল ডিসেম্বর। এসব বিষয় নিয়ে মূলত আসলে তারা কি ধরনের কতটুকু সংস্কার চাচ্ছেন, মানে কোন কোন সংস্কারগুলি বেশি জরুরি এবং যেগুলি দিয়েই নির্বাচনে যাওয়া যাবে, মূলত সেই সব বিষয়গুলি আজকে এখানে তুলে ধরা হবে এবং সেই নির্বাচন কবে হতে পারে, সে দিন তারিখ কবে ঠিক হতে পারে সেই বিষয়ে আলাপ আলোচনা হবে। এবং আরও যেটি আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে একটি মহল অনেকেই দাবি করেছে যে স্থানীয় সরকার নির্বাচন, তো বিএনপি যেটা সবসময়ই বলছে আগে জাতীয় নির্বাচন পরে স্থানীয় সরকার নির্বাচন, সেসব বিষয়েও কথা হতে পারে যে আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, তারপরে স্থানীয় সরকার বা অন্য নির্বাচন। এবং এইসব বিষয়ে কথা বলতেই আজকে মূলত বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি নেতারা আশা করছেন যে বৈঠকটি ফলপ্রসূ হবে এবং জনগণ নির্বাচনের জন্য একটি অবাধ সুষ্ঠু নির্বাচন যেটি চাইছে সেটি কিভাবে গ্রহণযোগ্য করা যায়, অবাধ সুষ্ঠু করা যায় এবং নির্বাচনের সঠিক রোডম্যাপটাই আসলে কবে। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ।
বাংলাদেশের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে যা মোকাবেলা করে দেশের ভবিষ্যৎ জনগণই নির্ধারণ করবে বলে মনে করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসকে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করেন এক সাংবাদিক। তিনি বাংলাদেশের প্রতিবাদ বিক্ষোভ, ইসলামী চরমপন্থার আশঙ্কাজনক বৃদ্ধি, ওসামা বিন লাদেনের ছবি প্রদর্শন, নাৎসি প্রতীক ব্যবহারের মতো বিষয় আর কোকা-কোলা ও কেএফসির বিরুদ্ধে ইহুদি বিদ্বেষী প্রচারণার দিকে দৃষ্টি আকর্ষণ করে প্রতিক্রিয়া জানতে চান। জবাবে ব্রুস বলেছেন, এগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে যুক্তরাষ্ট্র। তিনি মনে করিয়ে দেন, এসব পরিস্থিতি বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ারেই পড়ে। টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে মুখপাত্র ব্রুস বলেছেন, এটি বাংলাদেশের স্থানীয় আইনি বিষয়। তিনি আরও বলেন, ভুল সিদ্ধান্ত কিভাবে জনগণের জীবনকে প্রভাবিত করে গত 2 দশকে তা দেখা গেছে। তাই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব দেশটির জনগণকেই নিতে হবে। সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকাল 9টা থেকে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মদনপুর পয়েন্ট এলাকায় অবরোধ করে তারা। এতে সড়কের 3 পাশে শত শত গাড়ি আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। গতকালও একই দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। পরে খবর পেয়ে জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস ও পুলিশ সুপার তোফায়েল আহমেদ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে সমাধানে আশ্বাস দিলে সড়কে স্বল্প পরিসরে যান চলাচলের সুযোগ করে দেন শিক্ষার্থীরা। এই বিষয়ে আজ শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করবে মেডিকেল কলেজ প্রশাসন। অনুপ্রবেশকারী বাংলাদেশি আর পশ্চিমবঙ্গের তৃণমূল নেতৃত্বকে মুর্শিদাবাদের হিন্দু মুসলিম সহিংসতার ঘটনায় অভিযুক্ত করে একটি প্রতিবেদন জমা পড়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনের শুনানি আজ। রাজ্যসভায় পাশ হওয়া সংশোধিত ওয়াকফ আইনকে কেন্দ্র করে গত সপ্তাহের শেষে মুর্শিদাবাদের হিন্দু মুসলিম সহিংসতায় অন্তত 3 জনের প্রাণহানি হলে আদালতের নির্দেশে জরুরি ভিত্তিতে টহলে নামে কেন্দ্রীয় বাহিনী ও আধা সামরিক বাহিনী বিএসএফ। এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা পড়া প্রাথমিক তদন্ত প্রতিবেদনে সহিংসতার পেছনে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের দিকে ইঙ্গিত করা হয়েছে। বলা হয়েছে, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব অনুপ্রবেশকারী বাংলাদেশি দুষ্কৃতকারীদের মদত দিলেও এক পর্যায়ে তাদের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কারা যোগাযোগ করে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিয়েছিল তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। সহিংসতার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দাবি, সহিংসতার উস্কানি দিয়েছেন মমতা। ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেয়া হবে না বলে মুসলিমদের আশ্বস্ত করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। এদিকে আইনটি চ্যালেঞ্জ করে জমা পড়া একগুচ্ছ আবেদনের শুনানি হবে আজ বাংলাদেশ সময় দুপুর 2:30টায়। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ মামলাগুলি শুনবেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।